আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 17 ফেব্রুয়ারি, 4 ফাল্গুন, মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: ইস্তফায় কম্পন, ভূপেনকে গড়ে রাখতে মরিয়া কংগ্রেস, নির্বাচনের পূর্বে অস্বস্তিতে এপিসিসি, দিনভর গুসা ভাঙানোর চেষ্টা জিতেন্দ্র গৌরবদের, ফোন রাহুল গান্ধীরও। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হিন্দু নেতা থাকবে না কংগ্রেসে, রাজীব ভবনে হবে আজান, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। ভোটের পর দেবব্রত শইকিয়া, 29-এ প্রদ্যুৎ যাবেন বিজেপিতে। রাজ্যসভা ভোটের পরই বিজেপিতে কমলাক্ষ শশীরা, করিম জাকির সিদ্দেক যোগ দিচ্ছেন অগপয়। হাইকোর্ট ডিঙ্গিয়ে এখানে কেন, হিমন্তের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিমের, পয়েন্ট ব্ল্যাঙ্ক বিতর্ক। মিজোরাম সহ এই অঞ্চলের রেল যাত্রীদের জন্য সুখবর, শীঘ্রই চালু হচ্ছে সাইরং বেঙ্গালুরু এক্সপ্রেস। মাসে 125 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করা সহ 7 দফা দাবিতে বিক্ষোভ হাইলাকান্দিতে। শ্রীভূমিতে ইভিএমের অতিরিক্ত প্রথম পর্যায়ের যাচাই 20 ও 21 ফেব্রুয়ারি। শ্রীভূমি জেলায় আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ জেলা শাসকের। এবং সর্বশেষ খবরটি হলো, বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে সতর্কবার্তা সুপ্রিম কোর্টের। হয়তো আমরা সেকেলে, তবু বলছি সাবধানবাণী আদালতের। এবারে শুনুন বিস্তারিত খবর। 26-এর বুথে বিজেপি বিরোধী বড় চেহারা হচ্ছেন ভূপেন বোরা। শিবরাত্রির ব্রত পালন করে সেই ভূপেনই কিনা কংগ্রেস থেকে ইস্তফা দিলেন। মল্লিকার্জুন খাড়গের কাছে ভূপেনের ইস্তফাপত্র পাঠানোর খবরে সোমবার সকালে ভিত নড়ে যায় কংগ্রেসের। তাই জিতেন্দ্র সিং থেকে শুরু করে গৌরব গগৈ, দেবব্রত শইকিয়া, প্রদ্যুৎ বরদলৈ তার ঘরে গিয়ে হাজির হন। ইস্তফা গ্রহণ করা হচ্ছে না জানিয়ে ফোনে কথা বলেন রাহুল গান্ধীও। তাই কিছুটা নরম হয়েছেন ভূপেন। 26-এর বুথের আগে ভূপেন বোরার মতো নেতাকে হারাতে নারাজ কংগ্রেস শিবির। তাই প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে ধরে রাখার মরিয়া চেষ্টা করছে কংগ্রেস। দিল্লি থেকে চাপ দিচ্ছেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতারাও। এমনকি অখিল গগৈ, লুরিনজ্যোতি গগৈও কথা বলেছেন ভূপেনের সঙ্গে। বিরোধী নেতারা চান তিনি যেন বিজেপিতে যোগ না দেন, কারণ 26-এর ভোটের আগে বিজেপিতে ভূপেনের যোগদান শুধু কংগ্রেস নয়, পুরো বিরোধী শিবিরের কাছে এক বড়সড় ধাক্কা হবে। মানসিকভাবে পিছিয়ে পড়বে বিরোধীরা। তাই অখিল তাকে রাইজর দলের সভাপতি হওয়ার প্রস্তাব দেন। কিছুতেই ভূপেনকে না ছাড়ার কথাও সংবাদ মাধ্যমে বলেন তিনি। প্রয়োজনে তার ঘরের সামনে পাহারায় থাকবেন। লুরিনও প্রস্তাব দেন, কংগ্রেস ছাড়লে তিনি যেন আসাম জাতীয় পরিষদে যোগ দেন। কিন্তু অন্যান্য বিরোধী দল ভূপেনকে দলে টানার চেষ্টা করলেও বসে থাকেনি কংগ্রেস। বিধানসভায় প্রথম দিনের কার্যসূচি শেষ হতেই বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া পৌঁছে যান ভূপেনের ঘরে। মহিলা কংগ্রেস সভাপতি মীরাবর ঠাকুর, প্রাক্তন প্রদেশ সভাপতি রিপুন বোরা, সাংসদ প্রদ্যুৎ বরদলৈ সহ আরও অনেকে ভূপেনের গুড়ামারার গড়ে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই সদ্য পদত্যাগী নেতার গড়ে গিয়ে হাজির হন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবং আসামের দায়িত্বে থাকা এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং, সম্পাদক মনোজ চৌহানও। রুদ্ধদ্বার বৈঠক বসে অসন্তুষ্ট নেতাকে বোঝানোর চেষ্টা করা হয়। দিল্লি থেকে ফোনে কথা বলেন রাহুল গান্ধীও। এআইসিসি তার ইস্তফাপত্র গ্রহণ করেনি বলেও জানান তিনি। তবে দল পরিচালনা নিয়ে নিজের অসন্তুষ্টিও গোপন রাখেননি ভূপেন। নেতাদের কাছে খোলামেলা ব্যক্ত করেন অসন্তোষ। দলে যে তাকে কোণঠাসা করার প্রয়াস চালানো হচ্ছে সেটাও বলেন। বস্তুত বেশ কিছুদিন ধরেই কংগ্রেসের বর্তমান নেতৃত্বের উপর ক্ষুণ্ণ ভূপেন। পদ হারানোর পর থেকে দলে মানও পাচ্ছেন না বলে তার অভিযোগ। গুরুত্ব না দেওয়ায় বর্তমান প্রদেশ সভাপতি গৌরব গগৈর সঙ্গেও বনিবনা হচ্ছিল না তার। সোমবার সকালে কংগ্রেস হাইকমান্ডের কাছে পাঠানো ইস্তফাপত্রে সব কিছু বিস্তারিত জানিয়েছেন তিনি। সকালে কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার খবর স্বীকার করে তিনি সংবাদ মাধ্যমে বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি আমি। আমার স্বাভিমানের প্রশ্ন জড়িত রয়েছে, দল কিভাবে পরিচালিত হচ্ছে, এভাবে দলের ভবিষ্যৎ কী হবে সব জানিয়েছি কেন্দ্রীয় নেতাদের।
ভূপেন বোরা সাংবাদিকদের বলেন, আমার পত্নী, দুই ভাই এবং বোনের সঙ্গে কথা বলে আজ সকালে সিদ্ধান্ত জানাবো। আজ সকালে জিতেন্দ্র সিংয়ের সঙ্গেও দেখা করে আলোচনা করব, তারপর সিদ্ধান্ত জানাবো সবাইকে। ফলে কংগ্রেস নেতৃত্ব আশাবাদী ঘরের ছেলে ঘরেই থাকবেন। পরবর্তী খবরটি হলো, হিন্দু নেতা থাকবে না কংগ্রেসে, রাজীব ভবনে হবে আজান, বললেন মুখ্যমন্ত্রী। ভোটের পর দেবব্রত শইকিয়া 29-এ প্রদ্যুত বিজেপিতে। একদিকে মুখ্যমন্ত্রীর দাবি, হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিত্ব থাকা কোনো লোক কংগ্রেসে থাকতে পারবে না। অন্যদিকে কংগ্রেস ত্যাগে ভূপেন বোরার জন্য বিজেপির দরজা খুলে দিয়েছেন তিনি। জয়ের পক্ষে অনুকূল কোনো নিরাপদ আসনে তাকে প্রার্থী করার প্রস্তাবও দিয়েছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর ভবিষ্যদ্বাণী, 26-এর ভোটে হারার পর দেবব্রত শইকিয়া এবং 2029 সালের লোকসভা ভোটের সময় কংগ্রেসে চরম অপমানিত হয়ে বিজেপিতে যোগ দেবেন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। দলীয় নেতৃত্বের কাছে ইস্তফাপত্র পাঠালেও ভূপেন বোরা কংগ্রেস ছাড়ছেন কিনা সেটা পরিষ্কার হয়নি সোমবার রাত অবধি। কারণ জিতেন্দ্র সিংয়ের সঙ্গে আলোচনা করে আজ নিজের সিদ্ধান্ত জানাবেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যে যেন ভূপেনের বিজেপিতে যোগ দেওয়ার স্পষ্ট ইঙ্গিত রয়েছে। আজ বিকেলে মুখ্যমন্ত্রী নিজেই তার বাড়িতে গিয়ে কথা বলবেন। বিজেপি সূত্রে খবর, কংগ্রেস ছাড়ছেন ভূপেন বোরা। বিজেপিতে যোগ দিলে লখিমপুর জেলার রঙ্গানদী কেন্দ্রে তাকে প্রার্থী করা হবে। সোমবার ভূপেনের ইস্তফা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভূপেনের ইস্তফা নিয়ে আমি মোটেই আশ্চর্য নই। আগেই জানতাম এমন একদিন আসবে যখন দল ছাড়তে বাধ্য হবেন ভূপেন। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে যেদিন তাকে অপসারণ করা হয়েছে সেদিন বলেছি, কোনো সাধারণ ঘরের ছেলে কংগ্রেসের নেতৃত্বে থাকতে পারবে না। 26-এর ভোটের আগে দল ছাড়ার কথাও বলেছি, কিন্তু কেউ বিশ্বাস করেননি। দীর্ঘ 22 বছর আমরা একসঙ্গে কংগ্রেস করেছি, যোগও দিয়েছি প্রায় একই সঙ্গে। ফলে এই দুঃখের সময় কাল তার বাড়িতে গিয়ে খোঁজ নেব। সাধারণ পরিবার থেকে উঠে আসা লোক কংগ্রেসে থাকতে পারবে না দাবি করে তিনি বলেন, হিন্দু সমাজের জন্য স্থান শেষ হয়েছে কংগ্রেসে। হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিত্ব সম্পন্ন কোনো লোক কংগ্রেসে থাকতে পারবে না। কংগ্রেসে থাকতে গেলে বাবা হয়তো মুখ্যমন্ত্রী, না হলে মন্ত্রী হতে হবে। ইসলাম ধর্মাবলম্বী হলেও চলবে। দেখুন, প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোধী দলনেতার বাবা মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু ভূপেনের বাবা কে ছিলেন? সাংসদ রকিবুল হোসেন কংগ্রেসের সর্বময় কর্তা হয়ে উঠছেন। তাই 2027 সালের মধ্যে সব হিন্দু নেতা কংগ্রেস ছাড়বেন, এমন দাবিও করেন তিনি। পরবর্তী খবরটি হলো, ভোটের মুখে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একের পর এক বিতর্কে জড়িয়েছেন। কখনো তার পয়েন্ট ব্ল্যাঙ্ক ভিডিওকে ঘিরে, আবার কখনো মিয়া মুসলিম মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই ঘটনাগুলির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের এবং একটি বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল। সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট অসন্তোষ প্রকাশ করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের ও বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন খারিজ করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল পঞ্চলি সমন্বিত বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে তারা যেন গৌহাটি হাইকোর্টে গিয়ে বিষয়টি উত্থাপন করেন। আদালত উদ্বেগ প্রকাশ করে জানায়, নির্বাচনের আগে সরাসরি সুপ্রিম কোর্টে মামলা আনার প্রবণতা বাড়ছে। আসামে মার্চ বা এপ্রিল মাসে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিতর্কিত ঘটনাগুলি একটি ভিডিওকে ঘিরে, যা বিজেপির আসাম প্রদেশ কমিটি প্রকাশ করেছিল। সেখানে মুখ্যমন্ত্রীকে মুসলমানদের ছবি লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায়। তার আগে তিনি মিয়া সম্প্রদায় অর্থাৎ বাংলা ভাষাভাষী মুসলমানদের অবৈধ অনুপ্রবেশকারী বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে আদালত রাজনৈতিক দলগুলোকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেছে, সাংবিধানিক নৈতিকতার সীমার মধ্যে কাজ করতে হবে, কিন্তু নির্বাচনের আগে সরাসরি সুপ্রিম কোর্টে আসা এখন এক ধরনের প্রবণতা হয়ে উঠেছে। আবেদনকারীরা জানান, তারা গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিলেন, কিন্তু কোনো স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়া হয়নি। তবে সুপ্রিম কোর্ট জানায়, চিঠি লেখা আর আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা এক নয়। তাই আবারও আবেদনকারীদের হাইকোর্টে যেতে নির্দেশ দেওয়া হয়।
পরবর্তী খবরটি হলো মিজোরাম সহ এই অঞ্চলের রেলযাত্রীদের জন্য সুখবর। অবিলম্বেই সাইরাং ও বেঙ্গালুরুর মধ্যে চালু হচ্ছে একটি যাত্রীবাহী এক্সপ্রেস। সোমবার এনএফএলের বিশেষ এক সূত্রে এই খবর জানা গেছে। বেঙ্গালুরু এক্সপ্রেস নামের একটি ট্রেন সাইরং ও বেঙ্গালুরুর মধ্যে চলাচল করানোর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে এনএফএল। এই ট্রেন চালু হলে মিজোরাম ছাড়াও বরাক ও ডিমা হাসাও ট্রেন যাত্রীদের জন্য অত্যন্ত লাভজনক সুবিধা হবে বলে জানিয়েছেন এনএফএলের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক। পরবর্তী খবরটি হল শ্রীভূমি জেলায় আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে শ্রীভূমি জেলার সব লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মালিকদের তাদের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে নিজ নিজ সংশ্লিষ্ট থানায় জমা করতে শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট এক নির্দেশ জারি করেছেন। নির্দেশ অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংশ্লিষ্ট থানায় রসিদ প্রদর্শনের মাধ্যমে জমাকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লাইসেন্সধারীদের ফেরত দেওয়া হবে। এই নির্দেশ অমান্য করলে 1959 সালের অস্ত্র আইনের বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ লাইসেন্স বাতিল করা হতে পারে বলে নির্দেশে জানানো হয়েছে। এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র জেলায় বলবৎ হয়েছে। পরবর্তী খবরটি হল শ্রীভূমিতে ইভিএমের অতিরিক্ত প্রথম পর্যায়ের যাচাই 20 ও 21-এ। শ্রীভূমির জেলা আয়ুক্ত ও জেলা নির্বাচন আধিকারিক এক প্রেস বার্তা যুগে জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচন 2026-এর প্রস্তুতি হিসেবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের অতিরিক্ত প্রথম স্তরের যাচাইকরণ প্রক্রিয়া অর্থাৎ ফার্স্ট লেভেল চেকিং আগামী 20 ও 21 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে রাত 7টা পর্যন্ত শ্রীভূমি শহরের জেলা গ্রন্থাগার ভবনে অবস্থিত ইভিএম এবং ভিভিপ্যাট ওয়ারহাউসে অনুষ্ঠিত হবে। এতে 20টি ব্যালট ইউনিট, 380টি কন্ট্রোল ইউনিট এবং 60টি ভিভিপ্যাটের অতিরিক্ত প্রথম পর্যায়ের যাচাই করা হবে। ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে ইভিএমগুলির সঠিক কার্যকারিতা এবং অখণ্ডতা নিশ্চিত করার জন্য এফএলসি একটি বাধ্যতামূলক ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদেরকে পুরো প্রক্রিয়া চলাকালীন উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে এই যাচাইকরণ অনুষ্ঠিত হবে, যা ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা ও আস্থা নিশ্চিত করতে সাহায্য করবে। পরবর্তী খবরটি হল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে দায়ের হওয়া এক মামলার শুনানিতে সোমবার গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিবি নাগারত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চে শুনানি চলাকালীন বিচারপতি নাগারত্ন বলেন, বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। তার পর্যবেক্ষণ, হয়তো আমরা একটু সেকেলে, কিন্তু বিয়ের আগে ছেলে মেয়ে আসলে অপরিচিত। সম্পর্ক যতই গভীর হোক, বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানো আমরা বুঝতে পারি না। তিনি আরও বলেন, বিয়ের আগে কাউকে বিশ্বাস করতে গেলে খুব সাবধান হতে হবে। মামলার অভিযোগকারিনীর দাবি, অভিযুক্ত ব্যক্তি বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং দুবাই সফরেও যান। পরে জানা যায় অভিযুক্ত আগে থেকেই বিবাহিত ছিলেন এবং 2024 সালের জানুয়ারিতে পাঞ্জাবে আরও একটি বিয়ে করেন। অভিযোগ, অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সম্মতি ছাড়াই রেকর্ড করা হয়েছিল এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। শুনানিতে বিচারপতি নাগারত্ন প্রশ্ন তুলেন, যদি বিয়ে নিয়ে এত দৃঢ়তা থাকে তবে বিয়ের আগে দুবাই সফরের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল? সরকারি কৌঁসুলি জানান, দুজনই বিয়ের পরিকল্পনা করেছিলেন। জবাবে বেঞ্চের মন্তব্য, যদি অভিযোগকারিনীর মনোভাব এতটাই রক্ষণশীল হয় তবে বিয়ের আগে ভ্রমণ করা উচিত ছিল না। বেঞ্চ আরও জানায়, সম্মতিসূচক সম্পর্কের ক্ষেত্রে সব সময় ফৌজদারি বিচারই একমাত্র সমাধান নয়। এই ধরনের বিষয় মীমাংসার জন্য মধ্যস্থতার পথ খোলা থাকতে পারে। মামলাটি পরবর্তী শুনানির জন্য বুধবার তালিকাভুক্ত করা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।